এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। লোকসভা নির্বাচনে পূর্ব আসনের বিজেপির প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে বুধবার বাগবাসা এবং পানিসাগরে দুটি সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। বুধবার পূর্ব ত্রিপুরা ২ নং আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পানিসাগর ও বাগবাসা বিধানসভা কেন্দ্রে দুটি সংকল্প সভা করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, রাজ্য যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়, দুজন রাজ্য বিজেপির সম্পাদক যাদবলাল নাথ ও নীতিশ দেব, বাগবাসা কেন্দ্রের যুব আইকন প্রদীপ কুমার নাথ সহ বিজেপির জেলা সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার প্রচারের ভাষণে বলেন, বামফ্রন্টের সরকার কখনো রিপোর্ট কার্ড নিয়ে ভোট চাইতে আসেনি, কিন্তু বিজেপি তাদের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছে। মানিকবাবুরা আগের 10 বছর ও পরের 25 বছর দিনের পর দিন বঞ্চনার কাহিনী শুনিয়ে এসেছে। রাজ্যেও বিজেপি 1 বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছে। আপনাদের পছন্দ হলে ভোট দিন, না হলে অন্য দলকে ভোট দিন। মানিকবাবুরা 25 বছরে ক্ষমতায় থেকেও মানুষকে 1 কেজি চিনি দেওয়ার মতো হাডান ছিল না। মুখে শুধু কেন্দ্রীয় বঞ্চনার কাহিনী জপ্ত। মানিকবাবু কখনো 37 লক্ষ ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ছিলেন পার্টির মুখ্যমন্ত্রী। রাজ্যে 4 লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস দেওয়া হয়েছে। আগে ক্যাডার ছাড়া যারা পাওয়ার উপযুক্ত তারা কেউই গ্যাস পায়নি। তাই 2.25 বছরে তারা দিয়েছিল 34,000 গ্যাসের সংযোগ। 1,39,000 বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে বিনামূল্যে। তাদের আমলে বাগবাসা কেন্দ্রে একজনও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছে এমন নজির নেই। এই কাজে রাজ্য সরকারের 840 কোটি টাকা খরচ হয়েছে। এখন আর গরিব মানুষের হুক লাইনের দরকার নেই। কমিউনিস্টদের একটা স্বভাব ছিল, কিছু হলেই বলতো দীর্ঘদিনের আন্দোলনের ফল। এমনকি কারোর ছেলে হলেও তারা বলতো এটা আমাদের আন্দোলনের ফল। নরেন্দ্র মোদী গ্যাসের সংযোগের মাধ্যমে মা বোনদের রান্নাঘরে ঢুকে তাদেরও মন জয় করতে সমর্থ হয়েছেন। অন্য আর কোন দলের নেতাই মানুষের রান্নাঘরে ঢুকে তাদের সুযোগ সুবিধার কথা বলতে দেখা যায়নি। কারণ মোদী গরিবের ঘরের ছেলে, দেশের চৌকিদার। কংগ্রেসের রাহু হচ্ছে রাহুল গান্ধী। বংশ পরম্পরায় এখন রাহুলের হাতে ক্ষমতা। দিনক্ষণ গুনছে শেষ হওয়ার। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে এ রাজ্যের 3,50,000 মানুষ স্বাস্থ্য বীমার কার্ড পেয়ে গেছে। কমিউনিস্টরা বলতো এরা সর্বহারার সরকার, অর্থাৎ এরা রাজ্যের মানুষের সব হরণ করে নিয়ে গেছে। 25 বছরে ঘোড়ার ডিম করেছে বামফ্রন্ট সরকার। ত্রিপুরার মানুষের স্বাভিমান ফিরিয়ে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী। কমিউনিস্টদের যে সিস্টেম ছিল তা ভেঙে দিয়েছে। সুতরাং এ রাজ্যে কমিউনিস্টরা আর আসবে না। স্বামী জীবিত থাকতেও স্ত্রীরা বিধবা ভাতা পেত, তা শুধুমাত্র কমিউনিস্ট শাসনেই সম্ভব ছিল। 3রা মার্চ একই সঙ্গে সারা ত্রিপুরাতে একসাথে শিক্ষক অভিভাবক মিটিং হয়েছে, যা কোনোদিনই সরকারি স্কুলে কেউ কখনো কল্পনা করতে পারেনি। এখন সীতারাম ইয়েচুরিও রামায়ণ মহাভারত নিয়ে কথা বলে। শেষমেশ এ রাজ্যে যে 16টা আসন ছিল তারও কি অবস্থা হবে বলা যায় না। দেশে বিজেপি ছাড়া প্রধানমন্ত্রী হওয়ার মতো পাত্র আর কোনো দলেরই নেই। কোথায় কংগ্রেস আর কোথায় কমিউনিস্ট? সবাইকে নিজের ফোন ব্যবহার করে 5 জনকে ফোন করতে অনুরোধ করেন। জিজ্ঞেস করতে হবে কাকে ভোট দেবেন। অন্য দলকে ভোট দিলে প্রধানমন্ত্রীর পাত্র কে হবে? সুতরাং রেবতীকে ভোট দিয়ে কেন্দ্রে পাঠালে মোদির হাত শক্ত হবে, রাজ্য তথা দেশের উন্নতি হবে। গ্যাসের চুলা নিয়ে রান্নাঘর পর্যন্ত মহিলার কাছে, বোনের কাছে, মার কাছে পৌঁছে গেছেন। এছাড়া কোন প্রধানমন্ত্রী রান্নাঘরে পৌঁছেনি। সমস্ত প্রধানমন্ত্রী কোথায় পৌঁছতেন? ড্রয়িং রুমে।
লোকেরা পেত না, আটকিয়ে দিত। তাই তাদেরকে ডর দেখাচ্ছিল, তোমরা তো সিপিএম এর লোক, এবার বিপ্লব দেবে বন্ধ করে দিও। মানে ও তাদের যে চরিত্রটা এমন, তাদের লোক হলে দেবে, তাদের লোক না আমরা বন্ধ করে দেবে। মেরে ক্যারেক্টার এসে নিয়ে না আমার প্রধানমন্ত্রীর ক্যারেক্টার সেটা, না আমার ক্যারেক্টার সেটা। আমাদের ক্যারেক্টার একটাই, আমরা ভারতবাসী, আমরা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে বিশ্বাস করি। কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ বিজেপি নয়। সুবিধা যেটা ভারত সরকার দিয়েছে বা সরকার দিচ্ছে সেটা জনতার কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রী কোনো পার্টির হয় না, মুখ্যমন্ত্রী রাজ্যের হয়। যা আমার পূর্বতন মুখ্যমন্ত্রী 25 বছরও বুঝতে পারেননি। 20 বছরের মুখ্যমন্ত্রী ক্রমাগত ছিলেন, শুধু দলের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন আপনারা পেয়েছেন, আমি আপনাদেরকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এখন আপনারা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবার। তার আগে দলের মুখ্যমন্ত্রী ছিল বলতে। তার জন্য দলের উদ্দেশ্যে মানুষের কাজ করতে হয়। দল করা সেটা সংগঠন। আমি এখনো পার্টি প্রেসিডেন্ট রয়েছি, সেটা আমার আলাদা বিষয়। কিন্তু এজ এ মুখ্যমন্ত্রী 37 লক্ষ ত্রিপুরাবাসী আমার কাছে রয়েছে, তাদের সম্পূর্ণ দায়িত্ব আমার কাছে রয়েছে। ভাতা বন্ধ করেছি, কোন মানুষের ভাতা বন্ধ করিনি। ভূতের ভাতা বন্ধ করছি, ভূত ভাতা নেয়। বাবা মরে গেছে কার 12 বছর আগে, 12 বছর আগে বাবা মারা গেছে, শ্রাদ্ধ করে লেছে, সবাইকে খাওয়াইছো। তারপরে আমার বাবারে যাতে মুক্তি পায় তার কারণে পিণ্ডদান করছে। কই হরিদ্বার গয়াতে পিণ্ডদান করে আইছে। পিণ্ডদান করার পরও বাবারে ছাড়ে না। বাবা স্বপ্নে তো আইয়ে ভোরবেলা আইয়ে যাতে ফলে, ভোরবেলা স্বপ্ন ফলে না, তো বাবা ভোরবেলা স্বপ্ন দেয়, বাবু রে আমি তো 12 বছর আগে মরে গেছি গা, আমার এবার ছেড়ে দে। ছাড়ে না। বাবা কর বলে শ্রাদ্ধ হয়ে গেছে গা, তুই 2 বার আমার লিখা পিণ্ডদান করছো হরিদ্বারও গয়া, তো বাবুর এবার ছেড়ে দেশ না, আমি মুক্তি পাইতাম চাই, স্বর্গে যেতাম চাই। ছাড়ে না। প্রতি মাসে বাবার নামে ভাতা তুলে। বাবা এখন বাবুরে আমার ভাতা দিস না, আমার মুক্তি দে। পিণ্ডদানের পরে তুই বাবা বল, তুই কেমন ধরনের বলা, আমার মুক্তি দে, আমি স্বর্গে যেতাম চাই, আমার ভাতাটা বন্ধ করে আমি স্বর্গে যাই। আমি আসার পর ছেলে মুক্ত করিনি, পিণ্ডদানের পরও আমি তার বাবাকে মুক্ত করে দিয়েছি, যাও আর স্বর্গে চলে যাও। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বাসন্তী পূজা উপলক্ষে ধর্মনগরের শিববাড়িতে অনুষ্ঠিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শতাধিক কচিকাচারা অংশ নেয়। প্রথমবারের মতো ধর্মনগরের শিববাড়ি মন্দিরে আয়োজন করা হয়েছে বাসন্তী পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে আজ সকালে শিববাড়ি মন্দিরে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় এলাকার প্রায় 100 কচিকাচারা অংশগ্রহণ করে। এই সম্পর্কে শিববাড়ি পুজো কমিটির কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো শিববাড়িতে আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোর বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি সপ্তমী, অষ্টমী এবং নবমীতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে কবিতা আবৃত্তি। পুজো কমিটির তরফে সারা ধর্মনগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে পুজোয় উপস্থিত থাকার জন্য। নমস্কার, আমি শ্রী মাধব মিত্র। আমি পেশায় অঙ্কন শিক্ষক। আজকে আমাদের এখানে শিববাড়ি, ধর্মনগর শিববাড়ি বাসন্তী পূজা কমিটি এবার প্রথমবারের মতো বাসন্তী মায়ের পূজায় আমরা এগিয়ে এসেছি এবং এই পূজাকে কেন্দ্র করে আমাদের ছোট ছোট এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে আমরা এখানে আজ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আজ এই বসে আঁকো প্রতিযোগিতা সকাল 9টায় আমাদের এখানে শুরু হয় শিববাড়ি এবং রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে। এখানে প্রায় 200 জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতায়। সেই বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও আমাদের এই পূজা উপলক্ষে, বাসন্তী পূজা উপলক্ষে আমাদের আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে, যেমন কবিতা, গান, নাচ, আবৃত্তি। এই সমস্ত অনুষ্ঠান আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই কয়দিন নিয়ে আমাদের আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এগুলি চলবে, বাচ্চাদের অনুষ্ঠান।
এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার আমাদের প্রতিদিনই এক একটা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। ঘটনা কৈলাসহরের কাচেরঘাট এলাকায়। জানা যায় আহত বিদ্যুৎ কর্মীর নাম আশা কুমার ত্রিপুরা। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। 9 এপ্রিল সকাল থেকে রাত্র পর্যন্ত সারাদিনই কৈলাসহর মহকুমা জুড়ে প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির সময়েই সন্ধ্যায় শহরের উত্তর কাঁচেরঘাট এলাকায় বিদ্যুতের একটি ফিডার ফল্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গেই কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে ফোন করে জানায় এলাকাবাসীরা। খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে শাটডাউন করে যান। দপ্তরের কর্মী আশা কুমার ত্রিপুরা ফিডার সারাই করার জন্য মেশিনে হাত দেওয়া মাত্রই আশা কুমার বিদ্যুতের দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হন। আশা কুমার ত্রিপুরার বাঁ হাত এবং বাঁ পা পুরোপুরি জ্বলে যায়। সঙ্গে সঙ্গেই আশা কুমারকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নেওয়া হয়। এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আশা কুমার। ঘটনা সম্পর্কে কৈলাসহর সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার প্লাবন দাস বলেন, আশা কুমার ত্রিপুরা যে ফিডারে কাজ করতে গিয়েছিল তার আগে শাটডাউন করে গিয়েছিল ঠিকই, কিন্তু এই ফিডার থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত অপর ফিডার থেকে বিদ্যুৎ ফল্ট হয়ে চলে আসে আশা কুমারের ফিডারে, যার ফলে এই বিপত্তি ঘটে। 7টা নাগাদ আমাদের ওই কাঁচরঘাট ফিডারটা ফল্ট ডাউনে স্টাফ গেছে এখানে স্পটে। তো স্পটে যাওয়ার পরে সে 7টার সময় স্পটে যাওয়ার পরে সে পাওয়ার কাট করে শাটডাউন নিয়েই সে উঠছে। পাওয়ার সেখানে থাকার কথা ছিল না, কিন্তু বাইপাসে আর একটা জায়গাতে প্রায় হাফ কিলোমিটার দূরে একটা জায়গাতে বেয়ার কন্ট্রাক্টর আছে। বেয়ার কন্ট্রাক্টরের সাথে এটা কানেক্ট হইয়া পাওয়ার আইয়া বসে এটার মধ্যে। তাই যে স্পটটার মধ্যে কানেক্ট আইয়া বসে, যেটা আসার কথা ছিল না। পাওয়ারটা এসে 6 নম্বর ফিডার থেকে, ওই 6 নম্বর ফিডারটা চালু আসলো, যার লিগে 6 নম্বর ফিডারটা যে মাত্র কানেক্টিভিটি পাইছে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে তো আমরা দৌড়িয়ে গিয়া সাথে সাথেই আমরা নিয়ে গেলাম ইয়েতে ডিস্ট্রিক্ট হসপিটালে ভগবানগরে। তো ওখানে তো ওই অবস্থায় আছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, চিকিৎসা চলছে। কি নাম তাই? আশার কুমার ত্রিপুরা, আমবাসার ছেলে আশার কুমার ত্রিপুরা। কি পুষ্টি আছে? হেল্পার পুষ্টি আছে। মানে কি হয়েছে ওনার? মোটামুটি তো বা পাটা চলছে, আর ডান হাত আর বা পা এটা পুরা চলছে, আমার চামড়া চলছে। তো এই যে 6 নম্বর ফিডার থেকে লিক করছে, উনি কয় নম্বর ফিডারে গেছিল? উনি আছেন কাঁচরঘাট ফিডার। গুরুতর আহত 45 বছরের আশা কুমার ত্রিপুরার বাড়ি ধলাই জেলার আমবাসাতে। আশা কুমার হেল্পার পদে কর্মরত এবং দপ্তরের স্থায়ী কর্মী। আশা কুমার ত্রিপুরার মর্মান্তিক এই ঘটনায় কৈলাসহর শহর জুড়ে নীরবতা বিরাজ করছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল এক ব্যক্তি। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্রনগর এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম প্রণয় দাস। অভাব ও ঋণের জ্বালায় আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারণা। আর্থিক অভাব ও ঋণের যন্ত্রণা সইতে না পেরে নিজ ঘরে স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির, এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্রনগর এলাকায়। বজেন্দ্রনগর গ্রামের 4 নং ওয়ার্ডের শ্বশুরবাড়িতে ফাঁসি লেগে আত্মহত্যা এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম প্রণয় দাস, বয়স 32 বছর। পিতা মৃত প্রফুল্ল দাস, বাড়ি বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। বিবরণে প্রকাশ 2007 সালে বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের সুশান্ত দাসের মেয়ে প্রভাতী দাসের সাথে শাস্ত্রমতে বিবাহ হয় প্রণয় দাসের। বর্তমানে তার 2টি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে নানা অর্থনৈতিক অভাব অনটনে পড়ে প্রণয় দাস পেশায় দিনমজুরের কাজ করত। এমনকি নানা জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ে প্রণয়। সে দীর্ঘদিন যাবৎ বজেন্দ্রনগর গ্রামের 3 নং ওয়ার্ডের নিজ বাড়িতে ছিল না, অন্যত্র বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করত 2 কন্যা ও 1 পুত্রকে নিয়ে। 4-5 মাস পূর্বে 4 নং ওয়ার্ডের শ্বশুরবাড়িতে আশ্রয় নেয় প্রণয়, কিন্তু গত
গতকাল গভীর রাতে স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে থাকা প্রণয়ের মৃতদেহ দেখতে পায় স্ত্রী। সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানায় ও প্রণয় দাসের বাড়ির লোকজনদের। ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ ও প্রণয় দাসের আত্মীয় পরিজনেরা। পুলিশ মৃতদেহটি ফাঁসি থেকে নামিয়ে কদমতলা মর্গে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর মৃতদেহটি আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হয়। তবে কদমতলা থানার এএসআই সঞ্জীব সরকার জানিয়েছেন ওনাদের প্রাথমিক ধারণা সেটি আত্মহত্যাই। অপরদিকে প্রণয় দাসের আত্মীয় পরিজনদের অভিযোগ প্রণয় দাসের মৃত্যু স্বাভাবিক নয়। তবে প্রণয় দাসের মৃত্যুতে গোটা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। একটা মানে তার যে ঘটনা হয়েছে আমি তো জানি না। 3টার সময় আমি একটার সময় কাজ শেষ করে ঘুমাইছি, আমার তো বেকারি আছে। আমি 3টার সময় ফোন পাইছি, পাওয়ার পরে আমার পরিবার উঠাইছে ফোন। উঠানোর পরে যে একটা তারাই কান্তনে তার বউয়ে ফোন করছে, ফোন করে কইছে যে আমার ভাই মারা গেছে। মারা গেছে কীভাবে মারা গেছে তো আমি জানি না। আমি লগে লগে একটা এলটো রিজার্ভ করছি, করিয়ে আইসি, আইয়া দেখছি যে পজিশনে আমার ভাই দাঁড়ানো। মানে এইভাবে আমার ভাই মারা যাওয়ার কোনো কথাও নাই। আমার ভিতরে সন্দেহ পাচ্ছে যে আমার ভাই এরকম মরতে পারে না। আমি পোস্টমর্টমে লই আইছি, আমার ওসিবাবু গেছে, যাওয়ার পরে তাই কইছেন চলোই না আমি সুষ্ঠুভাবে এটা মানে যাতে পোস্টমর্টম হয় এরকম কদমতলা হসপিটালে নিয়ে আইসেন। আওয়ার পরে ওখানে দেখা গেছে যে পোস্টমর্টম করছেন। পোস্টমর্টমে আমরা যে রিপোর্টটা আইছে এই রিপোর্টের মতো আমরা হইছে না। যে 3টা বয়াম দেয়, 3টা বয়ামের মধ্যে আগের যে গ্রামের অঞ্চলে যেরকম হইতো মানে যারা পোস্টমর্টম হইতো এরকম পোস্টমর্টম হয় না। মানে এরকম 3টা বয়াম আমরা দিছই না বা এরকম কোনো কিছু নিছই না। যে মারা গেছে তাই নাকি তা আপনার তাইনার বড় ভাই আমি। তখন আপনারা কিতা চাইতেছেন? তখন আমরা চাইতেছি যে আমরা এটা সঠিক হয়েছে না, আমরা আবার মানে এটা সঠিক চাই। আপনার ভাই মারা গেছে কোন জায়গায়? বজরনগর শ্বশুর বাড়ি। আমি কদমতলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জীব সরকার। আমাদের কদমতলা থানাতে একটা খবর আসে যে একজন লোক মারা গেছে বজরনগরে। ওই খবরের ভিত্তিতে আমরা যাই, যাওয়ার পরে দেখি যে বজরনগর প্রণয় দাস নামে 32 বছর, বাবা হল প্রফুল্ল দাস, বজরনগর ওয়ার্ড নাম্বার 3, হ্যাঙ্গিং অবস্থায় তার ঘরে পাওয়া যায়। এরপরে আমরা তদন্ত করে দেখলাম, প্রাথমিকভাবে তদন্ত করে দেখলাম যারা আমাদের সাক্ষী বা ইয়ে আসলো, যে পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজন, তারা যারা স্টেটমেন্ট দিয়েছে এর থেকে বেরিয়ে আসলো যে সে সবসময় মদমত্ত অবস্থা থাকতো এবং আর্থিক অনটনের কিছু ঋণগ্রস্ত হয়। ধর্মনগর প্রায় 25,000 টাকার মতো দেয় না একজন মালিককে। বিভিন্ন রকমের সমস্যার মধ্যে করে সে হয়তো আত্মহত্যা করে বেছে নিয়েছে, এমনই মনে হয়েছে। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রত্যেক ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ডিআইজি একে শুক্লা। পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন 11 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা থেকে পশ্চিম আসনের সবগুলি কেন্দ্রে নির্বাচন শুরু হয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ডিআইজি একে শুক্লা। বুধবার আগরতলার পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে ডিআইজি একে শুক্লা বলেন, সব জনগণ যাতে কোনো ভয় না রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সময় যদি কোনো ব্যক্তি আইনকে হাতে নিয়ে অবৈধ কাজ করেন তাহলে পুলিশ প্রশাসন শক্ত হাতে এর বিরুদ্ধে মামলা নেবেন বলে জানান। जैसा कि आप सभी जानते हैं कि त्रिपुरा की 2 लोकसभा सीटों में से एक त्रिपुरा वेस्ट लोकसभा सीट पर कल मतदान होने जा रहा है। आपके माध्यम से मैं इस लोकसभा सीट के सभी मतदाताओं को यह आश्वस्त करना चाहता हूं कि कल के मतदान को कंप्लीटली फ्री एवं फेयर, रिपीट, कल के मतदान को कंप्लीटली फ्री एवं फेयर वातावरण में कराने के पुलिस द्वारा पुख्ता सुरक्षा इंतजाम किए गए हैं।
इसके साथ ही निवेदन करना चाहता हूं मतदाताओं से कि आप सभी अपने अपने मतदान केंद्रों पर निर्भीक होकर पहुंचे और अपने मताधिकार का प्रयोग करें। विशेष सुरक्षा इंतजामों के अंतर्गत इस पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में 125 125 सेंसिटिव क्लस्टर्स में सीएपीएफ और पुलिस पेट्रोलिंग की व्यवस्था 166 पुलिस मोबाइल्स की व्यवस्था है। इसके अलावा पुलिस द्वारा 142 नाके लगाए जा रहे हैं जो ये सुनिश्चित करेंगे कि एक स्थान के लोग दूसरे स्थान पर बिना प्रयोजन अथवा अननेसेसरली न जा पाए। इसके अलावा 198 पुलिस सेक्टर ऑफिसर्स भी अपने एरियाज में सिविल सेक्टर ऑफिसर्स के साथ एवं इंडिपेंडेंटली घूमेंगे और ये देखेंगे कि किसी भी वोटर को उसके पोलिंग बूथ तक जाने में कोई भी किसी तरह की व्यवधान न डाल सके। इस सब के अलावा प्रत्येक थाने में पुलिस रिजर्व की व्यवस्था है, डिस्ट्रिक्ट हेडक्वार्टर्स पर रिजर्व की व्यवस्था है और पुलिस हेडक्वार्टर्स पर भी पर्याप्त रिजर्व रखा गया है जो स्थिति अनुसार क्विकली डिप्लॉय किया जा सकेगा। मतदाताओं से अनुरोध करना चाहूंगा कि वे किसी भी तरह से डरे नहीं एवं भयमुक्त होकर निर्भय होकर अपने मतदान केंद्रों पर पहुंचे और मतदान करें। पुलिस सतर्क है, चौकस है और यदि कोई भी कानून को हाथ में लेने की कोशिश करेगा तो उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। एक बार फिर बताना चाहता हूं कि यदि कोई कानून को अपने हाथ में लेगा तो उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। इसके लिए सभी पुलिस अधिकारियों को स्पष्ट निर्देश दिए जा चुके हैं कि वे कानून के तोड़ने वालों को बख्शे नहीं और उनके खिलाफ तुरंत प्रभावी एवं सख्त कार्रवाई करें। साथ ही यह भी अपील करना चाहता हूं कि किसी भी तरह की अफवाह पर ध्यान ना दें। यदि कोई इस तरह की बात किसी के भी संज्ञान में आती है, नोटिस में आती है, तो वो उसकी सूचना तुरंत पुलिस को 100 नंबर 100 एवं इलेक्शन के लिए विशेष रूप से लगाए गए टोल फ्री नंबर 15103 पर दें। इसके अलावा जैसा मैंने पिछली बार आपको बताया था, पुलिस हेडक्वार्टर्स के 2 नंबर 2310177 एवं एक मोबाइल नंबर 9436544407 पर भी संपर्क किया जा सकता है। त्रिपुरा पुलिस त्रिपुरा की जनता की सेवा के लिए तत्पर है और उनकी सुरक्षा में
कोई कसर नहीं छोड़ेगी। নির্বাচনের সময় যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এইরকম হলে সাথে সাথে স্থানীয় পুলিশ এর সাহায্য নিতে অথবা পুলিশের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলে ঘটনাস্থলে সাহায্যের জন্য পুলিশ চলে আসবে বলেও তিনি জানান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের মোট 1679 ভোট কেন্দ্রের মধ্যে 14টি ভোট কেন্দ্র থাকবে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। বুধবার ভোটের সমস্ত সামগ্রী নিয়ে মহিলারা নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে গেলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1679টি। এর মধ্যে 14টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালিত হবে সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা। এই সকল বুথে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পুলিং অফিসার সকলেই থাকবেন মহিলা। আজ অন্যান্য কর্মীদের সঙ্গে তারাও ইভিএম, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী নিয়ে স্ট্রং রুম এবং স্টোর রুম থেকে নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এমন এক প্রিসাইডিং অফিসার রুমা দাস সংবাদ মাধ্যমকে জানান, মহিলা হিসেবে পিছিয়ে থাকবো কেন, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। তাই গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে পেরে আনন্দ লাগছে। তবে কাজটা এতটা সহজ নয় বলেও জানান। সবকিছু ছেড়ে রাত দিন বুথের মধ্যে থাকতে হবে। অপরদিকে দেবশ্রী সাহা বলেন, প্রথমবার এই কাজ করতে যাচ্ছি, তাই কিছুটা ভয় হচ্ছে, তবে নতুন একটি কাজ করব, তাই আবার আনন্দও লাগছে। একইভাবে মণিদীপা চৌধুরী, গীতারানী দেব বলেন, আমাদের দেখে মহিলারা কাজের আগ্রহ পাবে, সব ধরনের কাজ করতে উৎসাহিত হবে, তা আমাদের কাছে গর্বের বিষয়। বেশিরভাগ মহিলাদের ভোট পরিচালনার এমন অভিজ্ঞতা প্রথম বলেই জানান। তবে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন কমিশন এই সকল মহিলা পরিচালিত বুথগুলি শহরের মধ্যেই রেখেছে। নির্বাচন কমিশন এর আগেও ভোটে মহিলা পরিচালিত বুথ করেছিল। ভীষণ এক্সাইটিং লাগছে, সবকিছু নতুন লাগছে, চারিদিকে এত মানুষ, এখন কাজটা ভালো করে করতে পারলেই হলো। ভালোই লাগছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর ভালো করে করার চেষ্টা করবো। এক্সাইটেড, যাতে কাজটা ঠিকভাবে নিপুণভাবে করতে পারি, এটাই আশা রাখছি। প্রথমবার তো জীবনে একটা নতুন অভিজ্ঞতা নিতে চলেছি, ভালোই লাগছে। আর কি বলবেন, এটা তো নতুন। মহিলা ক্ষমতায়ন, এটাও একটা বেশ ভালোই লাগছে। সেটা মহিলারা এগিয়ে আসছে, মহিলারা করছে, ভালোই লাগছে। এই ব্যাপারটার জন্য কি গর্ববোধ হচ্ছে? এই ব্যাপারে অবশ্যই গর্ববোধ করছি। সেটা তো না, একটা আমরা টিম ওয়ার্ক করতে যাচ্ছি, অবশ্যই একটা মহিলাদের দিয়েছি। আগে এই ধরনের কাজ করেছিলেন বুথে? না না, আমি আর আমাদের এই টিমে আমরা সবাই নতুন, আমাদের আগে কখনো এই ধরনের ডিউটি আমাদের পড়েনি, আমরা এবারই প্রথম।
আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নির্বাচনের জন্য নিরাপত্তা জোরদার করতে গাড়ি বাইক চেকিং করতে মাঠে নামেন খোয়াই জেলার এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আগামী 7 দিন চলবে জোরদারভাবে গাড়ি এবং বাইক চেকিং এর কাজ। গাড়ি বাইক চেকিং করতে খোয়াই জেলার এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী মাঠে নামেন কল্যাণপুরে। বুধবার দুপুরে কল্যাণপুর লোকনাথ আশ্রমের পাশে গাড়ি বাইক চেকিং করা হয়। কল্যাণপুরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ। যদিও এসপি সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় গাড়ি চেকিং করা এস পার লোতে আছে। খোয়াইও হয়েছে, কল্যাণপুরেও হচ্ছে। আরো 7 দিন জোরদার হবে চেকিং। ট্রাফিক ব্যবস্থা নিয়ে রিভিউ করছি, যদি ভেঙে পড়ে ব্যবস্থা নেওয়া হবে। ছিলেন ওসি সন্তোষশীল সহ থানার এসআইরা। বেশ কয়েক ঘন্টা চলে চেকিং। সামিল হন খোদ এসপি। বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকলে জরিমানা দিতে হয়। মূলত স্যার আজকে স্পেশাল কি আপনি কি স্পেশাল কিছু করতেন নাকি? স্পেশাল মানে অ্যাকচুয়ালি তো ইলেকশনের সময় এই ভেহিকেল চেকিং বা এগুলো তো মানে আমাদের করার মানে আমাদের অ্যাজ পার দ্য ল আমাদের করতেই হয়। ইলেকশন যত এগিয়ে আসে তখন আমরা আরেকটু জোর দিই এগুলোর মধ্যে, যাতে মানে সমস্ত ভেহিকেল, বিশেষ করে বাইকগুলি মোটরসাইকেল যা আছে এগুলো চেকিং করার দিকে আমরা খুব জোর দিই। তাই সেটারই একটা মানে পার্ট হিসেবে আমি ওই দিকেও করলাম, খোয়াইয়ের দিকে। এখানে আমি কল্যাণপুরে আছি, বড়বাবু আছেন আমার সাথে। আমরা এইখানেও কিছু চেকিং করছি আর কি, কারণ চেকিং করাটা এটা যত ইলেকশন, আমাদের ইলেকশন 18 তারিখ আছে, আগামী 6-7 দিন এই ভেহিকেল চেকিংয়ের ড্রাইভটা আরও ইন্টেন্সিফাই করবো আমরা। ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমি আবার রিভিউ করছি, এবং যদি আমরা দেখা যায় যে কল্যাণপুরের ট্রাফিক ব্যবস্থা সত্যি মানে সেরকম জায়গায় চলে গেছে, উই উইল ডেফিনেটলি টেক নেসেসারি অ্যাকশন। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রশাসনের চরম ব্যর্থতার কারণে সভা না করে সভাস্থল ত্যাগ করলেন বাম সমর্থকরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া বাজারে। জানা যায়, 2 রাজনৈতিক দলকে একসাথে সময় দেওয়ায় এই ঘটনা ঘটে। তেলিয়ামুড়া মহরছড়া বাজারটি 27 কল্যাণপুর বিধানসভা এবং 28 তেলিয়ামুড়া বিধানসভার সীমানাস্থল। সিপিআইএম বুধবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মহরছড়া বাজারে সভা করার জন্য আইনি অনুমতি পায়। অন্যদিকে বিজেপি এই বাজারেই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সভা করার অনুমতি পায়। সকাল থেকেই বিজেপি তাদের নির্ধারিত স্থানে সভার প্রস্তুতিতে মাইক বাজাতে থাকে। সিপিআইএম এর নির্ধারিত সময়ে সভা করতে আসেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস এবং বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সেখানে এসে তারা শাসক দলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা কোনো সদুত্তর পাননি। এহেন পরিস্থিতিতে এলাকা উত্তেজিত হয়ে পরে সিপিআইএম প্রশাসন ও নির্বাচন দপ্তরের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রস্তাবিত সভা না করে স্থান ত্যাগ করে। আইনের শাসন কেমন চলছে এই হলো নমুনা। ত্রিপুরাজ্যে যে এখানে বিজেপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, এরা আইন মানে না, কানুন মানে না, প্রশাসন মানে না, নির্বাচন কমিশন মানে না। আজকে এই মোটছড়া বাজারে হলো তার জ্যান্ত তার নিদর্শন। আমাদের 9টা থেকে 11টা অব্দি পারমিশন আছে। প্রশাসন তো একটাই, সরকার দুটা না, ইলেকশন কমিশন দুটা না। আজকে প্রশাসনের সামনে প্রকাশ্য দিবালোকে বিজেপি কিভাবে মডেল কোড অফ ল ভাঙছে, আমাদের করা দিচ্ছে। আমাদের এখন আমি এসডিএম এর কথা বলেছি, এসডিএম কে কথা বলেছি, এখন বলছে আপনাদেরই টাইম, এখন কথা বলেছি। আমাদের ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে মোহরছড়া বাজারে প্রশাসনিক নিয়ম নীতি অনুযায়ী সেখান থেকে পারমিশন নিয়ে ভারতীয় জনতা পার্টির সেই সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই যে বিগত দিনের চক্রান্তকারী দল কমিউনিস্ট পার্টি একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য যে তাদের সভা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সেখানে হতে দেয়নি, সেই চক্রান্তে শুধু চক্রান্ত বিরোধীদের। কারণ আমার কাছে যতটুকু খবর রয়েছে, সেই তথ্য প্রমাণ সহ ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সেই সময় আমাদের প্রশাসন থেকে দেওয়া হয়েছে, এবং সেই সময় মোতাবেকই আমাদের মোহরছড়া বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সেই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এবং যথাসময় সেই সভা শেষ হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওই বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে কমিউনিস্ট পার্টি
যেখানেই যাচ্ছে সভা করতে মানুষ সেখানে সমর্থন করছে না, মানুষ সেখানে যাচ্ছে না। তাই আজকে তাদের কাছে কোনো ইস্যু নেই এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আজ অব্দি আঙুল তুলতে পারেনি। কাজে ইস্যু যেহেতু নেই, মানুষের সামনে কিভাবে যাবে সেই জিনিসটাকে আজকে মিথ্যা চক্রান্ত করে একটা ইস্যু বানানোর জন্য কমিউনিস্ট পার্টির অপচেষ্টা। কাজেই সেই অপচেষ্টাকে মানুষ নাস্বাদ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সেই নিয়ম নীতির মধ্যে দিয়েই পার্টির আদর্শ এবং পার্টি সেই নীতির মধ্যে দিয়ে চলে এবং প্রশাসনকে সম্মান জানায়, গণতন্ত্রকে সম্মান জানায়। সেই প্রশাসনের আইন মোতাবেক যথারীতি সময়ে সেই প্রশাসনের সেই পারমিশন নিয়ে আমাদের প্রত্যেক জায়গায়, শুধু তেলিয়ামুড়া নয়, সারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় প্রশাসনের অনুমতি অনুসারেই পার্টির কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।